ভোট হলে জামাত ইসলামী ক্ষমতায় চলে যেতে পারে এইরকম একটা আলোচনা জামাত ইসলামী সমাজে সফলতার সঙ্গে তৈরি এবং জারি রাখতে পেরেছিল। অ্যাটলিস্ট হ্যাং পার্লামেন্ট করে ফেলবে। হ্যাঁ, আমি বলবো যারা মনে করতেন যে জামাত ইসলামী হাইপ তুলছে বলে তার পার্টিকুলারলি সামাজিক মাধ্যমগুলোতে এই কথা যারা বিশ্বাস করেছে তারা বাংলাদেশকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই। বাট ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হলে সেটা তো সম্ভব ছিল না, সেটা তো আরেক আমরা একটা আলাপ করছি ধরে নিয়ে যে এখনো পর্যন্ত ধরে নিয়ে এখন মানে গুরুতর কোনো অভিযোগ প্রমাণিত হবার আগ পর্যন্ত এগুলো আরো কয়েকদিন চলতে থাকবে। ধরে নিচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা অ্যাপারেন্টলি যেটা দেখেছি। এইরকম একটা পরিস্থিতিতে আপনার এই অনুষ্ঠানে আমি একাধিকবার বলেছি, বাংলাদেশ এখনো পর্যন্ত জামাত ইসলামীর মতন রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখবার মতো বাংলাদেশের সমাজ প্রস্তুত হয় নাই। তাদের অগ্রগতি হয়েছে রাজনীতিতে, কেন হয়েছে সেটা আমরা আলাপ করেছি, আরেকবার আলাপ করতে পারবো, কিন্তু সেটা হয় নাই, হওয়ার কথা নয়। এই কথা বলে আমি অবশ্যই একটা জিনিস স্বীকার করতে হবে, 1941 সালে জামাত তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত জামাত ইসলামের এই সর্বশেষ একটা দেশে যেই ফল তারা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, এর চাইতে বড় সাফল্য আর হতে পারে না। জামায়াতের কিছু নেতাকর্মীদের চোখে মুখের মধ্যে এক ধরনের শুষ্কতা দেখি, তারাও হয়তো এই বিভ্রান্তিমূলক জামায়াতি প্রচারে বিশ্বাস করতে শুরু করেছিলেন, তা নাহলে তার তো চেহারার শুষ্কতা আসবার কথা নয়। তারাও হয়তো বিশ্বাস করতে শুরু করেছিলেন নিজেদেরই প্রোপাগান্ডার ফলে জামাত সরকার গঠন করতে পারে। অর্থাৎ তারাও আপনার তারা অত্যন্ত সুখী হবার কথা যেই একটা সশস্ত্র জনযুদ্ধের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে যেই জামাত ইসলামী সশস্ত্রভাবে মোকাবেলা করেছে মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের সেই বৃহত্তর জনতাকে, সেই দেশে মাত্র অর্ধ শতাব্দীর মধ্যে তার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধান বিরোধী দল হিসেবে তাদের উত্থান ঘটেছে। এইটা তাদের হাজারো রকমের সক্রিয়া পালন করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমি অসন্তুষ্ট তাতে, হ্যাঁ, যে দু কারণে। এক ধরনের হচ্ছে 50 বছর এখনো পর্যন্ত সহিভাবে কোন রাজনৈতিকভাবে দলগতভাবে রেজলিউশন নিয়ে তার অতীত অপকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করে নাই। তার মধ্যে তার এই অগ্রগতি আপনার অত্যন্ত হতাশাজনক। দ্বিতীয়ত হচ্ছে তার ঠিক তার রাজনীতিটা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের একটা প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিদ্যমান রয়েছে। কেন? গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি এবং অবাঙালি জাতি গোষ্ঠী নির্বিশেষে। জামায়াত এই ভোটের আগেও পরিষ্কারভাবে বলেছে রাজনীতিতে বিশেষত রাষ্ট্রের সর্বোচ্চ পদে, নির্বাহী পদে, প্রধানমন্ত্রী কিংবা এমনকি তার দলের মধ্যেও আমির পদেও নারীকে এই পদের যোগ্য বলে অন্তর্গতভাবে, সহজাতভাবে ধর্মীয় কারণে তারা মনে করে যে এটা হতে পারবে না। অর্থাৎ কোনো অবস্থাতেই নারী এবং পুরুষকে সমান নাগরিক অধিকার তারা মঞ্জুর করে না। মুখে অন্য যে কথাই বলুক, তার বক্তব্যের নির্যাস থেকে এটাই বোঝা যায়। এই যে তার এই পজিশনটা একই সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের পরিপন্থী। বাংলাদেশের সমাজকে, বাংলাদেশের জনসমাজকে, বাংলাদেশের গণতন্ত্র মনস্ক সকল দলের অন্তর্ভুক্ত বা দল বহির্ভূত মানুষকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ কি এমন কোনো রাজনৈতিক দলকে অপারেট করতে দিবে কি সমাজের মধ্যে, যার রাজনীতিটা বাংলাদেশের উত্থানের সঙ্গে সাংঘর্ষিক, বাংলাদেশের রাষ্ট্রের সংবিধান যেখানে নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়
তার পরিপন্থী এই রাজনীতি করবার অধিকার আছে কি নেই, এই আলোচনাটা শুরু করে একটা পর্যায়ে নিষ্পত্তি সাধন করতে হবে। ইতিমধ্যে জামাত ইসলামীও সুযোগ পাবে তার এই অবস্থান পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে কি নেই। তা আমি বলবো এক অর্থে সবচেয়ে বেশি সাফল্য হলো জামাত ইসলামের। কারণ সাধারণত এইখানে যে দ্বিদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ভালো কি মন্দ ভিন্ন আলোচনা, আমি মনে করি মন্দ। কিন্তু এই দ্বিদলীয় প্রতিষ্ঠানের মধ্যে আওয়ামী লীগ যদি না থাকে, বিএনপি এরকম একটা, আপনি যে ভাষায় ল্যান্ডস্লাইড একটা বিজয় পাবে, এটাই স্বাভাবিক। বিএনপি না থাকলে যেমন আওয়ামী লীগ পেত, বিএনপি যখন নির্বাচনের বাইরে ছিল তখন এই 2/3 মতোই মেজরিটি আওয়ামী লীগ অর্জন করেছে, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা, আপনি অন্যান্য প্রশ্নগুলো যদি একসাথে জড়িয়ে দেই, বিএনপিকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে জামায়াতের ভোট অনেক বেড়েছে, অনেক জায়গায় বিএনপি প্রার্থীকে অনেক বড় ধরনের কন্টেস্ট করার মধ্য দিয়ে জিততে হয়েছে। সেই ভোটগুলি তার কোত্থেকে এলো? বিএনপির একটা বিরাট অংশ বিএনপিরই আচরণের কারণে, আপনার গত 18 মাসের নির্বাচন পূর্ববর্তী 18 মাসের একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ, বিএনপির ভিতরেও আওয়ামী লীগের ভিতরে জামাত যেমন সুপ্ত অবস্থায় বহু লোকজন ছিল, বিএনপির ভিতরেও জামাত সুপ্ত অবস্থায় ছিল। তাদেরও বিএনপি পরিত্যাগ করে জামাত ইসলামের দিকে ভোট গেছে। এরপরে এই ভোটগুলি সে কোথায় গেল? এবং অনেকগুলো ক্লাস্টার তারা তৈরি করতে পেরেছে সারা দেশে। যদি আপনি ম্যাপ দেখেন যে ইভেন একাধিক জেলা তারা পুরো কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেই জায়গাটা আসছে, ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সমাজবিজ্ঞানীদেরকে আরও ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে। আমি সেটা পরে আসছি। বিএনপির দূর অতীতের রেকর্ড এবং সাম্প্রতিক 5ই অগাস্ট 24 সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের যে আঞ্চলিক পর্যায়গুলোতে মানুষকে কষ্ট দিয়েছে, অনেক চাঁদাবাজি, নানা ধরনের অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে। এরপরেও যে মানুষ তাদের উপর আস্থা রেখেছে, এই সব ভোট বিএনপির নয়। এইটা বিএনপি যদি এখনও না বোঝে তাহলে অনতিবিলম্বে সে বিপদে পড়বে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্যে। আপনি বলেছিলেন মাইনরিটি কমিউনিটি, বিশেষত আপনার ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। আমি যেটুকু বুঝতে চেষ্টা করেছি, লক্ষ্য করেছি, রিপোর্ট পেয়েছি, তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে মাইনরিটি, বিশেষত হিন্দু মাইনরিটি কমিউনিটি, জামাত যেখানে তার বেশি বিপদ ছিল না, সে সমস্ত জায়গাগুলোতে বিএনপিকে ভোট দিয়েছে। এটা দুইভাবে হয়েছে। এই দেশের মাইনরিটি কমিউনিটি নানান কারণে, ঐতিহাসিক কারণে আওয়ামী লীগের সঙ্গে থেকেছে। 70 সালের আগ পর্যন্ত এদেশের মাইনরিটি কমিউনিটি কমিউনিস্টদের সঙ্গে থাকতো, কারণ এদেশে কমিউনিস্টরাই ঐতিহাসিকভাবে অসাম্প্রদায়িক রাজনৈতিক আপনার ধারার জন্ম দিয়েছিল। কিন্তু কমিউনিস্টরা নিজেদের নানান দুর্বলতার কারণে যখন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে, তখন আর এই মাইনরিটি কমিউনিটিকে রক্ষা করবার যখন আর যোগ্যতা হারায়, তখন তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।